আব্দুল নূর তুষার, আপনার কাছে আসতে চাই। 50 বছর পরে আসলে কোন দলের গণহত্যার বিচার চাওয়া কিংবা গণহত্যার কথা মনে করিয়ে দেওয়া, যেটা তাদেরই সহযোদ্ধা বিএনপি এনসিপি এটা করছে, 50 বছর পরে চাওয়াটা আসলে কোনোভাবে উচিত নয়, যেমনটা বললেন রাশেদ খান। এটাকে আপনি কিভাবে দেখেন? বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার কখনো তামাদি হয় না, এবং এই বিচার আপনি চাইতে পারবেন, এমনকি প্রতীকী বিচার হলেও করতে পারবেন। আইকম্যানকে ধরে এনে বিচার করা হয়েছে, এবং এখনো কিন্তু জিউস স্টেট ইসরায়েল তাদের বিরুদ্ধে যারা অপরাধ করেছিল মানবতা বিরোধী, তাদেরকে খোঁজে কোথাও থাকলে, এবং তাদেরকে খোঁজার চেষ্টা করে, যদিও চিন্তা করেন তাদের এখন বেঁচে থাকারই কথা না। হ্যাঁ, তবে কিছু কিছু ব্যাখ্যা আমি দ্বিমত পোষণ করি। প্রথম হচ্ছে 195 জন যে যুদ্ধাপরাধীর কথা বলা হয়, এরা হচ্ছে সামরিক যুদ্ধাপরাধী, যারা সরাসরি পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন। এবং সিমলা চুক্তির মাধ্যমে যখন এই বন্দি প্রত্যর্পণ করা হয়, এই বন্দি প্রত্যর্পণে সিমলা চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, যেখানে বাংলাদেশ আসলে এক ধরনের দর্শকের ভূমিকাতেই ছিল। তো সেইখানে এই বিচারের একটা অঙ্গীকার পাকিস্তান করেছিল, কিন্তু তারা সেটা করে না। পাকিস্তান তো খুবই কথা না রাখা দেশ, তারা তো নিজের দেশের লোকজনের উপর এখন অত্যাচার করে। তাদের জনপ্রিয় নেতা ইমরান খানকে বন্দি করে রেখে দিয়েছে, ভোটে জিতেছে যে, তাকে কিন্তু 10 বছরের কারাদণ্ড দিয়ে বসিয়ে রেখেছে। পাকিস্তানে কিন্তু বিচার নাই। এবার আসেন, যদিও তারা বলে যে তাদের বিচার আছে, কিন্তু আসলে নাই, এবং ওইটা অবিচারেরই দেশ। তারা নিজের দেশের নাগরিককে হত্যা করেছে। এবং পাকিস্তানের সেনাবাহিনী সম্পর্কে একটা মতামত আছে, তাদের দেশের একজন বিশিষ্ট নাগরিক বলেছিলেন যে এই সেনাবাহিনী নিজের দেশ দখল করাতে সবচেয়ে বেশি পারদর্শী, নিজের জাতিকে হত্যা করার ব্যাপারে বেশি পারদর্শী। তারা জীবনে যত লোক মেরেছেন, অধিকাংশ লোক হয় নিজের দেশে, না হলে মুসলিম। আপনি জানেন কিনা জানি না, জর্ডানের হয়ে তারা প্যালেস্টিনিয়ানদের উপরে গুলি চালিয়েছেন, নানান ধরনের কাণ্ড কারখানা তারা করেছেন। আমি এখানে না যাই। এবার আসেন দালাল আইনের বিচার। দালাল আইনের বিচারের ঘটনা যেটা ঘটেছিল, সেটা হচ্ছে দালাল আইনে অনেক নিরপরাধ লোককেও তখন ফাঁসিয়ে দেওয়া হচ্ছিল, যারা রাজনৈতিক শত্রু, যারা আসলে তেমন কিছু হয়তো করেন নাই, অনেকে চাপের মুখে বিভিন্ন কমিটিতে নামধাম দিয়ে বাঁচার চেষ্টা করেছেন, সকলকে বিচার করা হচ্ছিল। ফলে বলা হয়েছিল যে এই কোলাবোরেটরদের যে ল, সেইখানে একটা সাধারণ ক্ষমা করা হচ্ছে, কিন্তু হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধের আলাদা আদালতে বিচার হবে, এবং এই মানবতা বিরোধী আদালত তৈরি করেই বিচার করা হবে, এই প্রতিশ্রুতি কিন্তু তখনও ওই সরকার দিয়েছিল। আর রাশেদ যেটা বলেছে, স্বাধীনতা যুদ্ধের পরে কিন্তু গোলাম আজম সাহেবের নাগরিকত্ব ছিল না, উনি ফিরে এসেছিলেন। ফিরে এসে পরে উনি নাগরিকত্ব কেসের মাধ্যমে তিনি কোর্টের কাছ থেকে তিনি নিয়েছিলেন। এবং আরও একটি বিষয় ছিল, সেটা হচ্ছে জামাত ইসলামও কিন্তু অনেক পরে তার দলকে নিবন্ধন করে রাজনীতি শুরু করেছে। স্বাধীনতার পর পর তাদের দল কিন্তু, এখন যেমন আওয়ামী লীগ স্থগিত বা ক্যান্সেলড অবস্থায় আছে, তাদের দল কিন্তু আসলে অস্তিত্বহীন ছিল। আমি এগুলো সমালোচনার জন্য বলছি না, এগুলো হচ্ছে ফ্যাক্ট, ইতিহাসে আছে। এবং পরবর্তীতে এই মানবতা বিরোধী অপরাধের বিষয়টি জাগ্রত হয়েছিল। জাহানারা ইমাম ঘাতক দালাল নির্মূল কমিটি করেছিলেন, যে কমিটির সঙ্গে আমাদের এখনকার আইন উপদেষ্টা আসিফ নজরুলও ছিলেন, এবং তিনি সেইখানে বিবাদী পক্ষের প্রসিকিউটরের রোলে অভিনয় করেছিলেন, বিবাদী পক্ষের ছিলেন। তো সেইখানে একটা আদালত হয়েছিল, প্রতীকী আদালত, এবং সেইখান থেকে এক ধরনের সুশীল সমাজের চাপ ছিল, আন্তর্জাতিক বিভিন্ন ধরনের মহলের ক্রিয়া প্রতিক্রিয়া ছিল, তার মধ্যে দিয়ে এই মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, বিচার হয়েছে। এবং এই সকল বিষয় নিয়ে আমি একজন আইনবিদ নই, ফলে আমি টেকনিক্যাল মন্তব্য করব না। কিন্তু আজকে যে দাবিটি তারা তুলেছেন, আমি এটা নিয়ে শুধু এতটুকু বলবো, তারা এদের সঙ্গে বৈঠকে গেছেন, তাদের দল, তাই না? এই যে সংস্কার কমিশনের বৈঠকে, কই তখন তো চিন্তা করেন নাই যে এই দলের বিচার হইতে হবে। তারপরে যখন বেড়াতে গেলেন আমেরিকাতে 3টি দল, তখন তো বলেন নাই যে আমরা যাবো না তাদের সাথে। তখন তো তারা আমেরিকা বেড়াতে গিয়েছেন ডিম খাওয়ার ঝুঁকি নিয়ে। হ্যাঁ, কিন্তু এই দলকে তো কেউ ডিম মারে নাই, ডিম মেরেছে তাদেরকে। তারপরে কি হলো? আপনি সত্যি কথা, কিন্তু ওইখানে অপমানিত হচ্ছে কোন দুটি দল? জামাত ইসলাম অপমানিত হয় নাই, তারা কিন্তু মূল দরজা দিয়ে বের হয়েছে, ওনারা বের হয়েছে পিছন দিক দিয়ে। কেন এটা আমি জানি না। এগুলো কিন্তু সব এই সরকারের একটা, আমি মনে করি, ভুল অথবা এক ধরনের ব্যর্থতা। এবং তারপরে কি ঘটেছে? তারপরে যখন এই যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, তারা তো বলেন নাই যে এইখানে যুদ্ধাপরাধের সাথে জড়িত দল আছে, স্বাক্ষর করলে আমরা করব না। তারা কিন্তু অন্য দাবি দাওয়া তুলেছেন। যখন পিআরের দাবি উঠেছে, তারা তো হালকা হালকা আমেজও দিয়েছেন যে ওনারা সব জায়গাতে পিআর চান। আমার কাছে কেন জানি মনে হয় যে রাজনৈতিক লক্ষ্য স্থির করার ক্ষেত্রে আমাদের তরুণদের দল খুব ভালো কোনো পরামর্শদাতা পাচ্ছে না। না পাওয়ার ফলে তারা বিভিন্ন সময় বিভিন্ন অন এন্ড অফ দাবি, অর্থাৎ সাময়িক দাবি দেওয়া তুলে এক ধরনের মাঠে গরম রাখার চেষ্টা করছে। আরও আছে, যখন তারা এই সকল কিছুর পরও যখন আসন ভাগাভাগি হচ্ছে, তখন কি তারা বলেছেন যে এই দলের সঙ্গে ঐক্য করলে আমরা তাকে বিরোধিতা করব? এটাও কিন্তু বলেন নাই।
ফলে আমার কেন জানি মনে হয় যে, এবং আরো ব্যাপার আছে, মিয়া গোলাম পরোয়ার সাহেব যখন বলেছিলেন ওই পিতা পুত্রের সাথে মানে এক ধরনের একটা মন্তব্য করেছিলেন, তাই না, পিতা পুত্রের তুলনা করেছিলেন, তখন তো বলেন নাই যে আমরা পুত্র না, আমরা অন্য কিছু। হ্যাঁ, আমরা বাপের সাথে বাঙ্গাল হ্যাঁ, বাপের সাথে পাঙ্গা নিতে না করেছিলেন। এটার অবশ্য তারা হ্যাঁ, পরে তো তাহলে সমালোচনা দেখেন, করেছিলেন। আমি তরুণদের কাছে খুবই আশাবাদী। আমি তরুণদেরকে কি মনে করি জানেন? তরুণরা হবে উদার হৃদয়, তরুণরা হবেন আধুনিক, তরুণরা হবেন বিজ্ঞান মনস্ক, তরুণরা হবেন একই সাথে ধার্মিক, এবং তরুণরা হবেন আমাদেরকে নতুন আলোর দিশা দেবেন, কারণ তাদের চিন্তা করার দক্ষতা ক্ষমতা সবই তো আমাদের চেয়ে বেশি। কিন্তু আমি দুঃখের সঙ্গে বলতে চাই যে একটা মধ্য বয়সে থেকে আমি হতাশ হই মাঝে মাঝে, এবং আমি মাঝে মাঝে খুবই দুঃখও পাই যখন তারা এইরকম মন্তব্যগুলি করেন। কেননা যখন নাগরিক কমিটি করেছিলেন তখন সেইখানে কি ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত এরকম নেতা কি তাদের এই কমিটির মধ্যে ছিলেন? আছে, অসংখ্য আছে। এই যে আমার পাশ থেকে রাশেদ বলছে আছে, ছিল। তখন তাদের মনে হয় নাই যে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলের ছাত্র সংগঠন? সবই মনে পড়ে কখন জানেন? যখন নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা দেখা দেয়। আমাদের রাজনীতিবিদদের এটা পুরনো একটা ধারা, পরাজয়ের সম্ভাবনা দেখলে তারা বড় দলের সাথে ঐক্য করেন অথবা বড় দলকে গালিগালাজ করেন, কিন্তু তারা নিজের শক্তি পরীক্ষা করার চেষ্টা করেন না। আমি খুবই ধন্যবাদ দেব এই নুরুল হক নূরের দলকে। এরা শুরু থেকে রাজনৈতিক আচরণ করে। এই যে তাদের দল ছেড়ে গিয়ে বাইরে গিয়ে বিরাট নেতা হয়েছে, উপদেষ্টা হয়েছে, এরা কোনো বাধা দেয় নাই, বাজে কথা বলে সমালোচনা করে নাই, এবং এরা রাজনৈতিক আচরণ করেছে। আমি এখনো মানে মনে করি যে রাজনীতি করতে গেলে রাজনীতিবিদের মতো আচরণ করতে হবে। আজকে সকালে এক কথা বিকালে এক কথা, এটা বলা যাবে না।